প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে প্যারাডাইস লস্ট বুক ওয়ানের উপরে প্রথম ভিডিও তৈরি করছি। আমি গত দিনে যেটা দিয়েছি অ্যাকচুয়ালি প্যারাডাইস লস্টের উপরে একটা ওভারভিউ, অর্থাৎ প্যারাডাইস লস্টের বুক ওয়ানটা 6টি সেকশনে বিভক্ত এবং 6 সেকশনের ভেতরে আজকে প্রথম সেকশন অর্থাৎ প্রথম 26 লাইন নিয়ে আজকের ভিডিওটি করব এবং এরপরে প্রতিদিনই মানে প্রতিটা যে পার্ট করব সে প্রতিটা পার্টে এক একটা সেকশন নিয়ে আলোচনা করব। তো লাইন বাই লাইন একেবারে বা ওয়ার্ড বাই ওয়ার্ড বলাটা মুশকিল, কারণ অনেক বড় একটি কবিতা, সেক্ষেত্রে তোমাদেরও ধৈর্যচ্যুতি হবে, আমারও ঘটবে। তো সেক্ষেত্রে জাস্ট খালি সেকশন ওয়াইজ আমি আলোচনা করে যাবো, হয়তো বা অনেক আলোচনাই একেবারে লাইনের সাথে নাও মিলতে পারে। তো সেক্ষেত্রে যেটা যে তোমাদের হয়তো বা এরকম মনে হতে পারে যে মিলছে না বা এটা কেমন হচ্ছে, তো একটু বলে রাখি যে এই বড় বড় কবিতাগুলোর অ্যাকচুয়ালি মেইন থিম জেনে রাখলেই কাজ হয়ে যাবে। তোমাদেরকে একেবারে লাইন বাই লাইন ওইভাবে জানতে হবে না, যেগুলো সনেট, সনেটের ক্ষেত্রে যেটা হয় যে একেবারে লাইন বাই লাইন জানতে হয়। কিন্তু বড় কবিতাগুলি, বিশেষ করে এপিক, যেগুলো ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, ব্ল্যাঙ্ক ভার্স মানে কবিতার লাইনের মানে শেষের দিকে ওইভাবে মিল থাকে না বা অতটা ছন্দের মিল থাকে না, সেগুলোকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। তো এই এপিক সাধারণত ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয় এবং এই প্যারাডাইস লস্ট বুক ওয়ান যেটা, সেটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। তো এই জাতীয় বড় ব্ল্যাঙ্ক ভার্সে লেখা কবিতাগুলি সাধারণত ওইভাবে করা সম্ভব না। তো আমি জাস্ট সামারিগুলো ওইভাবে বলে দিয়ে যাব এবং আশা করি সেখান থেকে তোমরা উপকৃত হবে, বা আমরা যখন পড়াশোনা করেছি তখনও আমরা এভাবেই পড়েছি। আচ্ছা, তো চলো শুরু করা যাক আজকে প্রথম সেকশন, যেটা 1 to 26 লাইন। তো দেখো, প্রথমেই যেটা বলছে, অর্থাৎ প্রথম সেকশনে আমি গতদিনে যে ওভারভিউতে বলেছি যে প্রথম সেকশনে অ্যাকচুয়ালি কবি কি করে যে গডেস অর্থাৎ কবিতা, সায়েন্স এবং যে আর্টের যে গডেস, সেই গডেসদের প্রতি অ্যাকচুয়ালি তিনি মানে এক ধরনের আহ্বান করেন তাদেরকে, যে যেন করে তারা এই কবিকে শক্তি দান করে, ক্যাপাবল করে তুলে, তাদেরকে, কবিকে আশীর্বাদ করে যেন তিনি লিখতে পারেন এই বড় একটা ওয়ার্ক যিনি যেটা শুরু করেছেন। তো এখানে আমরা সেটাই দেখতে পাবো। তো চলো দেখি। Of man's first disobedience and the fruit of that forbidden tree, whose mortal taste brought death into the world and all our woe, with loss of Eden, till one greater man restore us and regain the blissful seat. Sing heavenly muse. আচ্ছা, এরপরে যেটা বলছে যে সিং হেভেনলি মিউজ, এই মিউজ হলো হচ্ছে কবিতার যে দেবী, সেই দেবীকে বলা হচ্ছে মিউজ। তো এখানে কবি যেটা বলছেন যে হে মিউজ, তুমি গান গাও। গান গাও বলতে তুমি আমাকে বলো যে, যাতে করে মানে আমি বলতে পারি বা আমি লিখতে পারি, তুমি আমাকে সেই ইনফরমেশন দাও এবং এনকারেজ করো আমাকে, যাতে করে আমি লিখতে পারি মানুষের প্রথম অবাধ্যতা এবং এর ফলে মানে যে অবাধ্যতা দেখালো, সেই অবাধ্যতার ফলে তারা কি করলো, ফরবিডেন নিষিদ্ধ ফল খেলো এবং এই মরণশীল পৃথিবীতে আসলো এবং দুঃখে ভরা এই পৃথিবীতে আসলো এবং তারা জান্নাতটা হারালো। এবং এর ফলে কি হলো যে আমরা যে কষ্টে ছিলাম সেটা যতদিন না পর্যন্ত একটা গ্রেটার ম্যান আমাদেরকে উদ্ধার করলো এবং আবার সেই পজিশনে নিয়ে গেল, সেই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি আমি লিখতে চাই এবং আমাকে তোমরা এটা লেখার জন্য ইন্সপায়ার করো, আমাকে শক্তি দাও, আমাকে ক্যাপাবল করে তোলো। তো এইটুকু যদি আমি আরেকবার বলি, এখানে কবি যেটা বলছেন যে হে মিউজ, আমাকে এনকারেজ করো, আমাকে শক্তি দান করো, যাতে করে আমি লিখতে পারি মানুষের প্রথম অবাধ্যতা, মানুষের প্রথম নিষিদ্ধ ফল খাওয়া এবং এই কষ্ট, দুঃখময়, মৃত্যুময় পৃথিবীতে আসা জান্নাত থেকে, অর্থাৎ লস অফ ইডেন অর্থাৎ ইডেনকে হারিয়ে। এবং এই গ্রেটার ম্যান বলতে জেসাস ক্রাইস্ট বলছে, যতদিন পর্যন্ত জেসাস ক্রাইস্ট এসে আমাদেরকে ওই রকম একটা অবস্থা থেকে রিস্টোর না করবে এবং আবার ঠিক সম্মানের আসনে যতদিন না বসায়, সেই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি আমি লিখতে চাই, এই ঘটনাগুলির জন্য তোমরা আমাকে ইন্সপায়ার করো। আচ্ছা, that on the sacred top of or of Sinai didst inspire that shepherd who first saw taught the chosen seed. In the beginning, how the heavens and earth rose out of chaos, or if the Sion hill delight thee more, and Siloas brook that flowed by the oracle of God. আচ্ছা, এবার এখানে তিনি যেটা বলছেন যে তুমি আমাকে সেইভাবে আর কি ইন্সপায়ার করো, যেভাবে শেফার্ডকে ইন্সপায়ার করেছিলে শিড খোঁজার জন্য, বা শিড কিভাবে প্রথমে
মানে বাঁচতে হয়, বা সিড কিভাবে, অর্থাৎ সিড বলতে এখানে শস্য, শস্য কিভাবে মাটিতে রাখতে হয় এবং সেখান থেকে ফসল জন্মাতে হয় সেটা তাকে যেভাবে শিখিয়েছিলে। এবং মানে ক্যাওসের ভেতর থেকে পৃথিবী এবং জান্নাতকে, আকাশকে তুমি যেভাবে সৃষ্টি করেছিলে সেই ঠিক সেভাবে আমাকেও ইন্সপায়ার করো, যাতে করে আমি সেভাবে লিখতে পারি এই যে মানুষের এই ডিসঅবিডিয়েন্সের যে ঘটনাটা। এবং সম্ভবত তোমাকে সিয়ন হিল অনেক আনন্দিত করে, এবং সিলোয়াস ব্রুক যেটা গডের হচ্ছে আদেশে যেভাবে প্রবাহিত হয়, তুমিও সেভাবে আমাকে ইন্সপায়ার করো, যাতে করে আমি ওইভাবে লিখে যেতে পারি এই গ্রেট ওয়ার্ক যেটা এর আগে কখনো লেখা হয়নি। আচ্ছা, এখানে ক্যাওস বলতে ক্যাওস হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আর কি পৃথিবী এবং হেভেন সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে যে এক কথায় যে পৃথিবী এবং হেভেন বাদে যা কিছু আছে সবই হচ্ছে ক্যাওস। ক্যাওস হচ্ছে প্রচণ্ড বিশৃঙ্খলা একটা অবস্থা, বা যেটা বলতে পারি আমরা স্টিফেন হকিংসের সেই বিগ ব্যাং থিওরি, যে মহা বিস্ফোরণের ফলে পৃথিবী, হেভেন বা এগুলো সৃষ্টি হয়েছে, গ্রহ উপগ্রহ সৃষ্টি হয়েছে, যে বিগ ব্যাং থিওরি অনুযায়ী। তো এখানে আমরা বলতে পারি যে ক্যাওসের মাধ্যমে বা বিশৃঙ্খলার মাধ্যমে এই আর্থ এবং হেভেন তৈরি হয়েছে। তো সেটার কথা বলা হচ্ছে যে এই আর্থ এবং হেভেন যেভাবে তৈরি হয়েছে তুমি আমাকে ইন্সপায়ার করো, আমি এরকম বড় কিছু একটা করতে চাই। আই দেন্স ইনভোক দাই এইড টু মাই অ্যাডভেঞ্চারাস সং। আচ্ছা, এই কারণে আমি তোমাকে আহ্বান জানাই আমার এই অ্যাডভেঞ্চারাস বা অতিমানবীয় বা অনেক মানে পাওয়ারফুল এই গানটি লেখার জন্য আমাকে ইন্সপায়ার করো। That with no middle flight intends to soar above the Aeonian Mount while it surpasses things unattempted yet in prose and rhyme। বলা হচ্ছে যে আমাকে এই যে হচ্ছে প্রোজ বা রাইম আমি যেটা লিখতে যাচ্ছি, যেটা এর আগে কখনো আনঅ্যাটেম্পটেড, অর্থাৎ এটা আগে কখনো অ্যাটেম্পই করা হয়নি, এরকম একটা জিনিস আমি লিখতে চাচ্ছি, সুতরাং আমাকে তোমরা ইন্সপায়ার করো। আচ্ছা, ওই গডেস বা মিউজ যারা তাদের কাছে বলছে। And chiefly thou, O Spirit, that dost prefer before all temples the upright heart and poor, instruct me, for thou knowest। আচ্ছা, এখানে যেটা বলছে যে তুমি আমাকে মানে ইন্সপায়ার করো, যেগুলো তুমি জানো সেগুলো আমাকে বলো, আমি যাতে করে তোমার এই জানা থেকেই আমি যেন লিখতে পারি। এবং আমি জানি তুমি ভালোর পক্ষে, এবং তুমি মানে যারা রাইটার বা যারা লিখতে চায় তাদেরকে তুমি ওই চার্চ, টেম্পল বলতে এখানে চার্চ বা গির্জা, এই গির্জা যে ভ্যালু সেটার চাইতে মানে যে লিখতে চায় বা যে নতুন কিছু সৃষ্টি করতে চায় তাকে তুমি বেশি হেল্প করে থাকো। তো ওই অর্ডিনারি চার্চের চাইতে তুমি যেহেতু তাদেরকে বেশি ভ্যালু দাও, সেহেতু আমাকেও তুমি ইনস্ট্রাক্ট করো, আমাকেও দিক নির্দেশনা দাও। আচ্ছা, এখানে এই যে যেটা বলছে যে চার্চের চাইতে মানে অর্ডিনারি মানুষকে হেল্প করার কথা, এখানে অ্যাকচুয়ালি কবি নিশ্চিত যে তিনি অনেক বড় একটা কিছু লিখতে চাচ্ছেন। এবং কবি যেটা বলছেন, তোমরা যেটা জানো সেটা আমাকে জানাও। আমাকে জানাও বলতে কবি বলছেন যে অ্যাকচুয়ালি মিউজদেরকে যে আমার ব্রেনের ভেতরে সেই রকমের ইনফরমেশনগুলো আমি যেগুলো লিখতে চাচ্ছি সেগুলো সাজিয়ে দাও ওইভাবে, আমি যেন সেভাবে লিখতে পারি। এবং এইভাবে তিনি বলছেন তোমরা যেটা জানো আমাকে জানাও। দাও ফ্রম দ্য ফার্স্ট ওয়াজ প্রেজেন্ট, বলছে তুমি প্রথম থেকেই উপস্থিত ছিলে, মানে প্রথম থেকে একেবারে প্রথম ঘটনা থেকে তুমি আছো আজ অবধি। অ্যান্ড উইথ মাইটি উইংস আউট স্প্রেড ডভ লাইক সিডস ব্রুডিং অন দ্য ভ্যাস্ট অ্যাবিস অ্যান্ড মিডস্ট ইট প্রেগনেন্ট। আচ্ছা, বলছে যে তুমি প্রথম থেকেই ছিলে, ঠিক যেমনভাবে একটা ডাভ বা একটা বড় পাখি তার ডানা মেলে গাছের উপরে বসে থাকে, ঠিক সেরকমভাবে তুমিও প্রথম থেকেই ছিলে। এবং এই সমস্ত যে ঘটনাগুলি সেগুলো তুমি জানো, এবং এইগুলো তুমি ম্যাডলি প্রেগনেন্ট বলতে এগুলো তোমার সব কিছুই জানা আছে, তুমি এগুলো মানে তোমার তোমার ব্রেইনটা এগুলো জেনে পরিপূর্ণ। হোয়াট ইন মি ইজ ডার্ক ইলুমিন হোয়াট ইজ লো রেইজ অ্যান্ড সাপোর্ট। বলা হচ্ছে যে আমার ভেতরে যা কিছু অন্ধকার, ইলুমিন বলতে এখানে আলোকিত করা, তো আমার ভেতরে যা কিছু অন্ধকার সেগুলো আলোকিত করে দাও, আমি যেগুলো জানি না সেগুলো আমাকে জানাইয়া দাও। অ্যান্ড হোয়াট ইজ লো রেইজ অ্যান্ড সাপোর্ট। আচ্ছা, হোয়াট ইজ লো এবং যা কিছু নিচু সেগুলোকে উত্তোলন করো, অ্যান্ড সাপোর্ট এবং সাপোর্ট করো, অর্থাৎ আমার ভিতরে যে শর্টকামিংসগুলো আছে সেগুলো দূর করে দাও, এবং আমি যাতে করে আমাকে সেই ক্যাপাবিলিটি দাও আমি যাতে করে ভালো করে লিখতে পারি। দ্যাট টু দ্য হাইট of this great argument I may assert eternal providence
অ্যান্ড জাস্টিফাইজ দ্য ওয়েজ অফ গড টু মেন। আচ্ছা, এরপরে বলছে এবং আমাকে ওই ধরনের শক্তি দাও যাতে করে আমি আর্গুমেন্ট করতে পারি, যুক্তিতর্কগুলো ভালোভাবে উপস্থাপন করতে পারি এই চিরন্তন পৃথিবীর যে অবস্থা সেইগুলো, এবং গডের যে আচার মানে বিহেভ বা ট্রিটমেন্ট মানুষের প্রতি, সেটা যেন আমি ভালোভাবে জাস্টিফাই করতে পারি এবং সেটা যেন আমি উল্লেখ করতে পারি এই আমার এই রাইটিংয়ের ভেতরে। তো এই পর্যন্ত হলো, এই প্রথম 26 লাইন হচ্ছে কবি এই যে গডেসের প্রতি যে তার যে আহ্বান, যে আমাকে তুমি সেভাবে শক্তি দাও আমি যেন লিখতে পারি, এইটুকু উল্লেখ করা হয়েছে। এবং পরবর্তীতে আরো যে বিষয়গুলি আছে সেগুলো আমি পার্ট বাই পার্ট উল্লেখ করব। এই যে এখান থেকে আমরা দেখতে পাবো যে কিভাবে হেল এবং হেভেনের ডেসক্রিপশন দেওয়া হয়েছে এখানে, সেটা তারপর থেকে। তো আজকে এ পর্যন্তই। আমি এই প্রথম যে 26 লাইন, সেই 26 লাইনের এক কথায় আমি যদি বলতে চাই, প্রথম 26 লাইনে কবি যে পোয়েট্রির যে দেবী, তার কাছে তিনি এই মানে মহাকাব্যটা লিখার জন্য শক্তি চেয়েছেন, ইন্সপিরেশন চেয়েছেন, এনকারেজমেন্ট চেয়েছেন, এবং বলেছেন আমাকে হেল্প করা যাতে করে আমি এটা খুব ভালো করে লিখতে পারি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে মানে দ্বিতীয় সেকশন নিয়ে আসবো। আজকে প্রথম সেকশন শেষ করলাম। তো সে পর্যন্ত অপেক্ষা করো। টিল দেন, আল্লাহ হাফেজ।